সবাই ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এখন পর্যন্ত সবাই আমরা ভালো থাকি, এটাই আমরা সবাই সবার জন্য দোয়া করি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় জৈব রসায়ন এবং পলিমার যৌগ। আজকে 30তম ক্লাস। গতকালের একটু ফিডব্যাক আমরা একটু আজকে নেব, যেগুলো জিজ্ঞেস করাইছি গতকাল, একটু জিজ্ঞেস করে নেই। বলো দেখি, জৈব যৌগ কাকে বলে? যে কোনো একজন বলো। শুনতে পাচ্ছ আমার কথা? যৌগ আছে যেমন অক্সাইড, সায়ানাইড, থায়োসায়ানাইড, কার্বনেট, বাইকার্বনেট, কার্বনিক যৌগ ব্যতীত কার্বন অন্যান্য যৌগ সমূহকে কার্বনের অন্যান্য যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। যাক, সুন্দর পারেছো। আর একটু মডিফাই করবো, মনে হয় 7টা মনে হয় ব্যতিক্রম আছে, 7টা ব্যতিক্রমই আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেখো আজকে পড়ি একটু। দেখো, সমগোত্রীয় শ্রেণী, এই জিনিসটা কি যে ইংরেজিতে বলা হয় হোমোলোগাস শ্রেণী। শ্রেণী এটা আমরা ইংরেজিতেও মাঝে মাঝে থাকে। হোমোলোগাস শ্রেণী বলা হয়েছে, ইংরেজি শব্দটা বাংলায় উচ্চারণ করে দিয়ে দিছে, অথচ আমরা পড়ছি সমগোত্রীয় শ্রেণী। সুতরাং দুইটা শব্দই আমাদের মাঝে মাঝে মনে রাখতে হবে, যেন আমরা মিসিং না করি। ঠিক আছে, দেখ সমগোত্রীয় আমরা বুঝতে পারছি একই গোত্র, মানে একই গোত্রের মধ্যে হবে যেগুলো। যেমন অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে সকল অ্যালকোহল গুলো এক গোত্রের। আবার যদি অ্যাসিড বলা হয়, সমস্ত জৈব অ্যাসিড গুলো একই গোত্রের। যদি বলি আমরা এখন অ্যালকোহল ইথার বলি, তাহলে সমস্ত ইথার গুলো একই গোত্রের। তাহলে সমগোত্র মানে কি? একই গোত্রের মধ্যে অনেক যৌগ। যেমন তোমরা যদি আমরা যদি বলি এআইডিটির সকল স্টুডেন্ট একই গোত্রের, অথচ ইলেকট্রনিক্স আরেক গোত্রের। কথা কি বোঝা গেছে আমার? বোঝা গেছে কথা? তার মানে কি, একই গোত্রে মানে বোঝা যাচ্ছে একই টেকনোলজির আমরা যদি সাথে কম্পেয়ার করি, তাহলে একই টেকনোলজির সকল স্টুডেন্ট, এরা কিন্তু পরস্পর কিন্তু সমান নয়, কিন্তু সমতুল্য। একই সিলেবাস, একই ইনস্টিটিউট, একই তোমার কি বই, একই তোমার ক্লাসরুম, একই ল্যাব। তার মানে কি সবগুলোই প্রায় এক। তাহলে এদেরকে বলা হচ্ছে তোমার কি সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস শ্রেণী। দেখো আমরা পড়ি, যে সমস্ত জৈব যৌগের একই কার্যকরী মূলক থাকে, একই কার্যকরী মূলক থাকে এবং যাদেরকে একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং যাদের দুইটি পাশাপাশি যৌগের মধ্যে বন্ধন CH2 বন্ধন, তার মানে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যাদেরকে একটি সাধারণ প্রস্তুত প্রণালীর সাহায্যে কি প্রস্তুত করা যায়, সেই সকল যৌগসমূহকেই বলা হবে তোমার কি সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস শ্রেণী। কথা বলা গেল কি, কয়টা বৈশিষ্ট্য বলছি আমরা? একই কার্যকরী মূলক থাকবে, যাদেরকে মানে ওই যৌগগুলোকে একটি সাধারণ, আসসালামু আলাইকুম, যে ওই যৌগগুলোকে সবগুলো একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যাবে। ওই যৌগগুলোকে যদি আমরা আণবিক ভরের ক্রমানুসারে সাজাই, তাহলে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ওই যৌগগুলোকে সবগুলোকে একই একটি সাধারণ প্রস্তুত প্রণালীর সাহায্যে কি প্রস্তুত করা যাবে। তাহলে সেই সমস্ত যৌগসমূহকে একত্রে বলবো আমরা কি সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস শ্রেণী। আমরা এখন এক্সাম্পল করবো, তাহলে আর একটু আমরা ভালো করে বুঝবো। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক বন্ধন OH, এটাকে হাইড্রোক্সিল মূলক বলা হয়। এটা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। সাধারণ সংকেত দেখো CnH2n+1 বন্ধন OH। ইহাদের পাশাপাশি দুটি যৌগের মধ্যে পার্থক্য থাকবে, মিথিল মূলকের পার্থক্য আছে। আমরা উদাহরণগুলো দেখি। তারপর এই জায়গায় দেখো মিথাইল অ্যালকোহল, সবগুলো কিন্তু অ্যালকোহল, প্রত্যেকটাতে দেখো এই পাশাপাশি আণবিক ভরের ক্রমানুসারে আমরা সাজাইছি। এটা হলো ইথাইল অ্যালকোহল, এটারও কার্যক্রমমূলক ওএইচ, এটারও কার্যক্রমমূলক ওএইচ। পরেরটা দেখো, পরেরটাও কিন্তু কার্যক্রমমূলক ওএইচ। এটাতে কার্বন আছে একটা, এটাতে কার্বন আছে দুইটা, এটাতে কার্বন আছে তিনটা, পরেরটাতে দেখো চারটা, পরেরটাতে দেখো আছে পাঁচটা, পরেরটা দেখো আছে ছয়টা, পরেরটা হচ্ছে সাতটা। তাহলে কার্বনের সংখ্যা প্রথমে দেখো 1 2 3 4 5 6 7, মানে ক্রমানুসারে একটা একটা করে বাড়ছে। তাহলে এদের আণবিক ভরগুলো কি ক্রমানুসারে সাজানো হয়েছে। তাহলে দেখো এদের
কার্যকরীমূলক ওএস 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 প্রত্যেকটা কিন্তু ওএস। এখন যদি আমরা পাশাপাশি দুইটা যৌগের মধ্যে আমরা কম্পেয়ার করি, দেখো এখানে CH3 আছে, ওএস ওএস আছে, তাহলে এইটা অতিরিক্ত হয়েছে। এটাই হলো মিথিলিন মূলকের পার্থক্য। আমরা যেটা একটু আগে বললাম এখানে, এই যে মিথিলিন মূলক, পাশাপাশি দুটি যৌগের মিথিল মূলকের পার্থক্য আছে। তারপরে কি বলা হয়েছে, এই যৌগগুলোকে একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। যদি আমরা এখানে এখন দেখো, এই যে CN, এন এর মান যদি 1 বসাও তাহলে C1, মানে 1 তো লেখার দরকার হয় না, এখানে 2 একে 2 2 একে 3, তার মানে CH3OH, তাহলে এই যৌগটা চলে আসছে। পরে যদি আমরা 2 বসাই তাহলে 2, মানে কার্বন 2টা, আর হাইড্রোজেন হবে 2 × 4 একে 5টা। এখানে দেখো পরে যৌগটাতে কার্বন একটা 2টা, হাইড্রোজেন 3টা 2 5টা, ওএস ওএস আছে। 3টা বসালে দেখো 3 1 2 3টা কার্বন, 3 × 4 একে 7টা হাইড্রোজেন হবে। দেখো 2 2 4 3 কত 7টা। পরেরটা দেখো 4টা বসাইছি, 4 2 8 একে 9টা হবে, তাহলে 3 2 5 6 7 7 2 9টা। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে, একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়, এবং এই যৌগগুলো একটি সাধারণ প্রস্তুত প্রণালীর সাহায্যে প্রস্তুত করা যাবে। সাধারণ মানে কি, সবগুলোকে সিস্টেম একই পদ্ধতির সাহায্যে সবাইকে প্রস্তুত করা যাবে। তাহলে এই সকল যৌগ সমূহকে বলা হবে তোমার কি বলবো, একই গোত্রীয় বা সমগোত্রীয় শ্রেণী, বা ইংরেজি বলা আছে হোমোলোগাস শ্রেণী। বোঝা কি গিয়েছে স্যার? স্যার আরেকবার বোঝান। দেরি করে আসতো। জি স্যার, নেটের প্রবলেম ছিল। আচ্ছা, আমরা সমগোত্র শ্রেণী এটা এখান থেকে শুরু করছি। যে সমস্ত যৌগের একই কার্যকরী মূলক, এখন কার্যকরী মূলক আমরা কিন্তু পড়িনি, কার্যকরী মূলকটা একটু পরে পড়ছি। একই কার্যকরী মূলক থাকে যাদেরকে একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, যাদের দুইটি পাশাপাশি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যাদেরকে একটি সাধারণ প্রস্তুত প্রণালীর মাধ্যমে তৈরি করা যায় বা প্রস্তুত করা যায়, সেই সকল যৌগসমূহকেই সমগোত্র শ্রেণী। আমরা একটু আগে বললাম যে AIDT ক্লাসের আমরা কথা বলছিলাম, AIDT ফার্স্ট সেমিস্টার, ওই ফার্স্ট সেমিস্টারের সকল স্টুডেন্ট একই গোত্রের। কেন? সকল স্টুডেন্ট একই ক্লাসরুম, একই সিলেবাস, একই বই, একই তোমার কি টিচার পড়াবে। তার মানে কি হচ্ছে, ওরা সবগুলোই প্রায় সেম। একজন আরেকজনের থেকে কিন্তু আলাদা, ফিজিক্যালি পার্থক্য, বুদ্ধিতে পার্থক্য, চেহারাতে পার্থক্য, হাইটে পার্থক্য, তারপরে অন্যান্য কিছুতে পার্থক্য থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমরা যদি বলি যে এই যে তাদের একই সিলেবাস, একই ক্লাসরুম, একই স্যার পড়াবে, একই বই আছে, একই ইনস্টিটিউট, তাহলে এইগুলো যদি মিল থাকে তাহলে এদেরকেই বলবো আমরা কি সমগোত্র শ্রেণী। বুঝিনি, আবার বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে বোঝা গেছে সমগোত্র শ্রেণী যে সমস্ত যৌগের একই কার্যকরীমূলক থাকে, যাদেরকে একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, যাদের দুইটি পাশাপাশি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যাদেরকে একটি সাধারণ প্রস্তুত প্রণালীর মাধ্যমে তৈরি করা যায়, সেই সমস্ত যৌগ আমরা দেখি। এখন এখানে এই যে বললাম প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে দেখো ওএস 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 প্রত্যেকটা কার্যকরীমূলক একই। এই যৌগগুলোকে আণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয়েছে। এখানে কার্বন একটা, এটাতে 2টা, তাহলে পার্থক্যটা দেখো মিথিলিন মূলকের পার্থক্য। CH3 আছে, ওএস ওএস আছে, তাহলে বেশি আছে তোমার কি বন্ধন CH2 বন্ধন, এটা হলো মিথিলিন মূলক। এটার সাথে যে এটা কম্পেয়ার করি দেখো CH3 ওএস ওএস, তাহলে এটা অতিরিক্ত আছে। তার মানে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে। এই যৌগগুলোকে একটি সাধারণ সংকেতের সাথে প্রস্তুত করা যায়। এই যে আমরা সাধারণ সংকেতটা দেখছি CnH2n+1 বন্ধন OH। এদের মান যদি 1 বসালে কার্বন এখানে 1 লেখা দরকার নাই, তাহলে 2 একে 2 2 আর একে 3, তার মানে কি CH3OH। 2 বসালে কার্বন একটা 2টা, হাইড্রোজেন হবে 2 2 4 একে 5টা, 3 দিয়ে 5টা, OH OH আছে। পরেরটাতে দেখো 3টা কার্বন, 3 × 6 আর একে 7, তাহলে 3 দিয়ে 6 2 কত, সরি 3 দিয়ে 5 5 দিয়ে কত 7। তার মানে পাশাপাশি যদি আমরা কম্পেয়ার করে দেখি, মিথিলিন মূলকের পার্থক্য আছে, কার্যকরীমূলক একই আছে, আর একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা গেছে।
আর আরেকটা হলো কি, এই যৌগগুলোকে একটি সাধারণ পদ্ধতির সাহায্যে কি প্রস্তুত করা যায়। তাহলে এই যৌগগুলোকে বলা হবে কি একই গোত্রীয় বা সমগোত্রীয় বা হোমোলোগাস শ্রেণী। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার এরপরে আমরা পড়বো যে আমরা ওই কথাগুলো আমরা বলছি যে এখানে প্রতিটি যৌগের মধ্যে অ্যালকোহলের কার্যক্রম ওএস আছে, যাদেরকে একটি সাধারণ সংকেত CnH2n+1OH এর মাধ্যমে প্রকাশ করা যায়, যাদের দুইটি পাশাপাশি যৌগের মধ্যে পার্থক্য আছে বন্ধন CH2 বন্ধন, তার মানে কি মিথিল মূলক। তারপরে কি একটি সাধারণ প্রস্তুত প্রণালীর সাথে কি প্রস্তুত করা যায় এই যৌগগুলোকে, তার জন্য এই যৌগ সমূহকে বলা হচ্ছে তোমার কি হোমোলোগাস শ্রেণী বা সমগোত্র শ্রেণী। যেহেতু কার্যক্রমমূলক আছে ওএস, তাহলে এই যৌগগুলো হবে তোমার কি অ্যালকোহল গোত্রের। বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। এরপরে আমরা পড়বো স্যার আগেরটা বুঝছে? এরপরে পড়বো আমরা সমগোত্র শ্রেণী কি বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য। আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি, তারপর আমরা এক্সট্রা করে প্রশ্ন আসে, এর জন্য আমরা আরেকবার দেখব। সমগোত্র শ্রেণী বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আমরা দেখলাম এই যে দেখো অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 বন্ধন OH, দেখলাম না একটু আগে সাধারণ সংকেতটা। তাহলে যৌগগুলোকে একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। এদের প্রত্যেকটি যৌগের একটি নির্দিষ্ট কার্যক্রমমূলক থাকে, যেমন অ্যালকোহলের কার্যক্রমমূলক OH, আবার অ্যাসিডের কার্যক্রমমূলক বন্ধন COOH, তারপরে ইথার অক্সিজেন দ্বিবন্ধন, দুই পাশে দুইটা বন্ধন থাকে, তাহলে সেটা হলো ইথার। তারপরে অ্যামিন বন্ধন NH2 অ্যামিন। তাহলে এই যৌগগুলো মানে একই গোত্রের সবগুলোর একটি সাধারণ নির্দিষ্ট কার্যক্রমমূলক থাকবে। যেমন অ্যালকোহলের কার্যক্রমমূলক বললাম আমরা বন্ধন OH, অ্যাসিড হলে COOH একটা বন্ধন থাকবে। আণবিক ভরের ক্রম অনুসারে সাজালে পাশাপাশি দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে মিথিল মূলকের পার্থক্য থাকে, আমি একটু বুঝাইছি তাই না? তাহলে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিল মূলকের পার্থক্য থাকে। এই যে পার্থক্য দেখো, CH3OH CH3CH আরেকটা যৌগ এটা, তাহলে প্রত্যেকটা যৌগের মধ্যে পাশাপাশি কি পার্থক্য আছে, মিথিল মূলকের পার্থক্য আছে। এখানে দেখো CH3 একটা, এখানে একটা, তাহলে OH আছে, তাহলে CH2 ডবল বন্ড দুই পাশে, এটা তোমার কি আছে অতিরিক্ত আছে। এটার সাথে দেখো যে এখানে দুইটা, এখানে দুইটা বাদ দেয়, তাহলে অতিরিক্ত থাকতেছে বন্ধন CH2 বন্ধন। এখানে প্রতিটি যৌগের পাশাপাশি মিথিল মূলকের পার্থক্য আছে, যেটা বললাম। একই শ্রেণীর সকল সদস্যের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, তার মানে কি এই অ্যালকোহলের এই যৌগগুলো যদি আমরা কি করি সোডিয়ামের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে সবগুলোই একই ধরনের বিক্রিয়া দেখাবে। যদি আমরা ক্লোরিনের সাথে বা অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করি একটা, প্রত্যেকটা যৌগই একই ধরনের কি বিক্রিয়া দেখাবে। তার মানে কি এই শ্রেণীর সকল সদস্যের রাসায়নিক ধর্ম প্রায় কি একই রকম। প্রায় বলতে বোঝা যাচ্ছে 19 একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রায় একই রকম। এদেরকে একটি সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়। আমি আগেই বলেছি এটা সংজ্ঞার মধ্যে যে এই যৌগগুলোকে একটি সাধারণ প্রস্তুত প্রণালীর সাহায্যে কি তৈরি করা যায়। এই পাঁচটাই হলো সমগোত্র শ্রেণীর কি বৈশিষ্ট্য। বুঝছে? স্যার আমাদের এই বৈশিষ্ট্যগুলো সবগুলা ঠোঁটস্থ করা লাগবে। ঠোঁটস্থ না করে মুখস্থ রাখা লাগবে। স্যার পাঁচটা ছাড়া আর কোনো নাই? না, পাঁচটাই আমরা দিয়েছি, পাঁচটাই তো অনেকের বেশি হয়ে গেছে মনে হয়। না, আর আচ্ছা। একটু ছোট ছোট যদি অন্যগুলো থাকতো তাহলে মুখস্থ করতে সুবিধা হইতো। না, পাঁচটাই দিয়েছি, দেখো উদাহরণগুলো এটা কিন্তু মেইন জিনিস। উদাহরণের জন্য বেশি বড় লাগছে। ইয়েস, আমরা ফন্ট গুলো বড় করে দিয়েছি, 36 ফন্টে লিখছি বলে মনে হচ্ছে বিশাল বড়, আসলে 5টা লাইন হবে উদাহরণের জন্য, আর 2টা লাইন এক্সট্রা হবে, শেষ। ওকে, আচ্ছা স্যার ঠিক আছে। এরপরে পড়বো কার্যকরীমূলক, যেটা আমরা ওখানে বলেছি কার্যকরীমূলক কাকে বলা হয়। জানা আছে কারো সংজ্ঞা কার্যকরীমূলকের? এনিবডি? পড়ছিলাম স্যার, কিন্তু ভুলে গেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কার্যকরীমূলকের আরেকটা নাম কি? কার্যকরীমূলক নাম, কার্যকরীমূলকের আরেকটা নাম আমার এই মতো মনে নাই, ওটা পরে বলবো না। দেখেন
তাহলে সংজ্ঞাটা বলি, যে মূলক কোন জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কার্যত তার ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। তার মানে কি, কোন জৈব যৌগের যে মূলকটা ওই অণুতে উপস্থিত থেকে ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম দুইটা নির্ধারণ করে, সেই মূলকটাকে বলা হচ্ছে তোমার কি ওই যৌগের কার্যকরী মূলক। তার মানে কি, কার্যকরী মূলকটাই সাধারণত রাসায়নিক বিক্রিয়াটা নির্ধারণ করে, আর ভৌত ধর্ম তার মধ্যে সে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্বাভাবিক অবস্থা ইত্যাদিকে নির্ধারণ করে। বোঝা গেছে? তাহলে কি বললাম, যে মূলক কোন জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কার্যত তার ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। তার মানে কি, ভৌত ধর্ম বলতে আমরা কি বুঝি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্বাভাবিক অবস্থা, সে কিসে দ্রবীভূত হয়, কিসে দ্রবীভূত হয় না, এগুলাই তার কি ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম মানে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই সবগুলোই তোমার নির্ধারণ করবে কি ওই কার্যকরী মূলকটা। তাহলে ওই কোন জৈব যৌগের অণুতে যে মূলক উপস্থিত থেকে তার ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, সেই মূলকটাকে বলা হচ্ছে তোমার কি ওই যৌগের কি কার্যকরী মূলক। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক ওএইচ। তার মানে ওএইচ যুক্ত যে সমস্ত যৌগগুলো থাকবে, জৈব যৌগ সবগুলোরই বিক্রিয়া তোমার কি ওই ওএইচটাই নির্ধারণ করবে। তাহলে আমরা কি বলতে পারতেছি যে ওই মূলকটা এত ইম্পর্টেন্ট জিনিস যে ওই যৌগটার সবকিছু নির্ধারণ করতেছে ওই কার্যকরী মূলক। যেমন অ্যাসিডের কার্যকরী মূলক বন্ধন COOH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO। আমরা এখন কিছু যৌগের কার্যকরী মূলক তোমার কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তার জন্য একটু নিচে তালিকা দিচ্ছে, এই কয়েকটা একটু দেখে নিবা ভালো করে। অ্যালকোহলের কার্যকরী মূলক আমরা আগেই বলেছি বন্ধন OH। কার্বক্সিল মূলক বা কার্বক্সিলিক মূলক বা জৈব যৌগের অ্যাসিড মূলক একই কথা, বন্ধন COOH। এগুলো গাঠনিক সংকেতগুলো একটু দেখে নিও বই থেকে, আমি অবশ্য গাঠনিক সংকেতগুলো দেইনি। অ্যালডিহাইড বন্ধন CHO, কিটোন বন্ধন CO, আবার একটা বন্ধন, অক্সিজেনটা উপরে থাকবে আর কার্বনের সাথে দুটো বন্ধন থাকবে। আরো কিছু কার্যক্রম দেখি, অ্যামিন বন্ধন NH2 স্টার বন্ধন COR, আর বলতে বোঝাচ্ছে অ্যালকাইল মূলক, আমরা দেখবো আগে একটু পরে। অ্যামাইড বন্ধন CONH2 ইথার বন্ধন অক্সিজেন, দুই পাশে আরেকটা বন্ধন, অর্থাৎ একটি অক্সিজেনের দুই পাশে দুটো বন্ধন থাকলে সেটা হলো ইথার মূলক। তাহলে এই কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসবে, যে এস্টার এবং অ্যামাইডের কার্যকরী মূলক লিখো, লিখতে হবে এভাবে, এস্টার লিখতে হবে কার্যকরী মূলকটা ডান দিকে, অথবা কমা দিয়েও লিখতে পারো। এটা গেল। এখন আমরা বলবো কার্যকরী মূলকের উপর ভিত্তি করে জৈব যৌগের প্রকারভেদ। কার্যকরী মূলকের উপর ভিত্তি করে জৈব যৌগ মোটামুটি 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। 9 প্রকার। আগের ক্লাসিফিকেশন যেটা আমি গতদিন পড়াইছি ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা পরীক্ষা আসে ব্রড প্রশ্ন হিসেবে, অর্থাৎ 6 মার্কের প্রশ্ন হিসেবে আসে, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু পড়ে নিও। আর এটা কম আসে, তারপর আমরা জানবো এখন, ঠিক আছে? প্রথমে আছে হাইড্রোকার্বন। কার্যকরী মূলকটা ডান দিকে দেখাচ্ছে। হাইড্রোকার্বনের 3 প্রকারের কার্যকরী মূলক থাকে, একটা হলো অ্যালকেন, একটা অ্যালকিন, আর একটা অ্যালকাইল। অ্যালকেনের হলো এটা হলো অ্যালকিন, তারপরটা হবে তোমার কি অ্যালকাইল। হ্যাঁ, এর পরবর্তী ক্লাসে আমরা এটা ভালো করে ডিটেইলস জানবো। তারপর আছে অ্যালকোহল, যেটা আমরা দেখলাম ওএইচ কার্যকরী মূলক থাকবে। অ্যালডিহাইড CHO, যেটা আমরা কার্যকরী মূলকের তালিকা দেখছি। তারপর কিটোন বন্ধন CO, আরেকটা বন্ধন। কার্বক্সিলিক অ্যাসিড বন্ধন COOH। তারপর সে অ্যামিন, অ্যামিনের কার্যকরী স্যার ব্যাক করেন একটু, হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যামিন হবে বন্ধন NH2, অ্যামাইড বন্ধন CONH2, ইথার বন্ধন ও আবার একটা বন্ধন, স্টার বন্ধন COOR। এই হলো 9 প্রকার। বুঝা গেছে? হ্যাঁ। এখন এগুলার এখন একটু সংজ্ঞা জানবো আর একটা করে উদাহরণ জানবো, যেহেতু আমরা প্রকারভেদটা শুধু তালিকা দিলাম যে এই কয় প্রকার, তার সংজ্ঞা আর উদাহরণ এখন দেবো। প্রথমে পড়ি হাইড্রোকার্বন।
তাহলে হাইড্রো আর কার্বন, তার মানে কি বোঝাচ্ছে? কার্বন আর হাইড্রোজেন এই দুইটা মিলে যে সমস্ত জৈব যৌগগুলো তৈরি হবে সেগুলোকে বলা হচ্ছে তোমার কি? হাইড্রোকার্বন। সংজ্ঞার মধ্যে মানে শব্দের মধ্যেই কিন্তু সংজ্ঞাটা লুকায়িত আছে। কার্বন ও হাইড্রোজেন মৌল দ্বারা গঠিত জৈব যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। যেমন CH4, এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল উপস্থিত নাই। পরেরটা ইথেন, CH3 বন্ধন CH3, তার মানে এখানেও দেখো কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল উপস্থিত নাই। সুতরাং হাইড্রোকার্বনের প্রকার, হাইড্রোকার্বন আমরা জানলাম যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল জৈব যৌগ উপস্থিত থাকবে না, সেই সমস্ত যৌগসমূহকে বলা হবে কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন সমূহের মধ্যে 3 ধরনের কার্যকরী পাওয়া যায়, আমরা দেখলাম ওই যে উপরে, দেখে নেই। কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, এই যে এটা হলো, এই কার্বনের সাথে কার্বন পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাই এগুলা একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন ছাড়া দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত থাকবে না, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে অন্য প্রকারের মধ্যে পড়বে। যেমন আমরা মিথেন ইথেন, এই যে উদাহরণ দুটাই এখানে ব্যবহার করছি আমরা। এরপরে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, তার মানে এখানে একক বন্ধন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু দ্বিবন্ধন একটা উপস্থিত থাকবে, কমপক্ষে একাধিকও থাকতে পারে কিন্তু কমপক্ষে একটা থাকবে। দেখি আমরা এটা কার্বন, দেখো দিবেন। হয়েছে? জি স্যার। কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, এই দেখো কার্বনের সাথে কার্বন একটা কমপক্ষে দ্বিবন্ধন থাকবেই, একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে কিন্তু মিনিমাম একটা কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকবে। তাহলে এই যৌগগুলোকে বলা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট কি? হাইড্রোকার্বন। যেমন ইথিলিন, এটাকে আরেকটা নাম ইথিনও বলা হয়, এবং এটা দিয়ে আমরা পলিথিন নামক যৌগ তৈরি করি। আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদে আমরা পড়েছিলাম এটা, ইথিলিন দিয়েই, এর আরেকটা নাম ইথিন, ইথিন থেকে আসে পলিথিন। তারপর আছে প্রোপিন, এই যে দেখো একক বন্ধন আছে, দ্বিবন্ধন কমপক্ষে একটা থাকবে, তাহলে সেই সকল যৌগ সমূহকে বলা হবে তোমার কি? কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন। এই যৌগগুলোকে আমরা আবার পরে আগামী ক্লাসে আমরা পড়ব। এরপর আসে কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, তার মানে একটা কমপক্ষে ত্রিবন্ধন থাকবে কার্বনের সাথে কার্বন। দেখো এখানে এই কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, আর উভয় পাশে একক বন্ধন দ্বারা হাইড্রোজেন যুক্ত হতে পারে বা কার্বন ওলা অ্যালকাইল মূলকও যুক্ত হতে পারে। যেমন উদাহরণ আসি অ্যাসিটিলিন, এই যে কার্বনের সাথে এই পাশে হাইড্রোজেন যুক্ত আছে, এই পাশে হাইড্রোজেন যুক্ত আছে, কিন্তু কার্বনের সাথে কার্বন যুক্ত আছে ত্রিবন্ধন। এই হলো হাইড্রোকার্বনের প্রকারভেদ, মানে হাইড্রোকার্বন বিশিষ্ট প্রকারের সংজ্ঞা শেষ। পরেরটা আছে কি? অ্যালকোহল। কোন জৈব যৌগের কার্বন শিকলের মধ্যকার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ কি? হাইড্রোকার্বনের যদি হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, সেটা একটাও হতে পারে একাধিকও হতে পারে, তাহলে সেই সকল যৌগ সমূহকে বলা হবে তোমার কি? অ্যালকোহল। যেমন CH3 বন্ধন OH অ্যালকোহল, এটা দুইটা কার্বন আছে, ইথাইল অ্যালকোহল, আগেরটা হবে মিথাইল অ্যালকোহল। বুঝা গেছে? তারপরে আসি আমরা অ্যালডিহাইড। কোন জৈব যৌগের কার্বন শিকলের মধ্যকার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালডিহাইড কার্যকরী মূলক অর্থাৎ বন্ধন CHO দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, অর্থাৎ কি? ওই হাইড্রোকার্বন বা কার্বনের যেখানে হাইড্রোজেন যুক্ত আছে, সেই হাইড্রোজেন পরমাণু যদি CH মূলক দ্বারা অর্থাৎ অ্যালডিহাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে যে যৌগগুলো উৎপন্ন হবে সেগুলোকে বলা হবে কি? অ্যালডিহাইড। যেমন এটা হলো ফর্মালডিহাইড, তারপরে ইথাইল অ্যালডিহাইড বা ইথানলডিহাইড, এরকম বলা যাবে, ওটা আরেকটা নামকরণে দেখতে হবে। স্যার একটু আগেটা দেন। ওকে, জি স্যার। তাহলে আমরা অ্যালকোহলের প্রকারভেদ সংজ্ঞা পড়ে নিলাম, অ্যালডিহাইডের সংজ্ঞা পড়লাম এবং উদাহরণও দেখে নিলাম। কি বললাম? কোন জৈব যৌগের কার্বন শিকলের মধ্যকার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালডিহাইড কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হবে তাকে বলা হবে তোমার কি? অ্যালডিহাইড। যেমন ফর্মালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড ইত্যাদি। এরপর আসে কিটোন। যদি কোন জৈব যৌগের মধ্যে কার্বনিল বা কিটোন মূলক, এই যে বন্ধন CO বন্ধন, এটা হলো কিটোন মূলক, এই কিটোন মূলক যুক্ত থাকে কোন জৈব যৌগের অণুতে, তাহলে সেই যৌগগুলোকে বলা হবে তোমার কি? কি হবে?
কিটোন যৌগ, এবং এই বন্ধনগুলোর সাথে তোমার কি অ্যালকাইল মূলক যুক্ত থাকবে অথবা অ্যারাইল মূলকও যুক্ত থাকতে পারে, তাহলে সেগুলাকে বলা হচ্ছে তোমার কি কিটোন। যেমন আছে এই পাশে মিথাইল মূলক, এই পাশে মিথাইল মূলক, তাহলে এটা হলো ডাইমিথাইল কিটোন। তারপরে এটা হচ্ছে ইথাইল মূলক, এই পাশে আছে মিথাইল মূলক, তাই বলা হয়েছে ইথাইল মিথাইল কিটোন। শুধু সংজ্ঞা আর একটা দুটা করে উদাহরণ দিলেই হবে। তারপরে আসে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞাটা আমরা কি বললাম? কার্বক্সিলিক অ্যাসিডের আমরা কার্যকরীর সংজ্ঞা বললাম বন্ধন COOH। তাহলে যেসব জৈব যৌগের অণুতে হাইড্রোজেন, অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সাথে কার্বক্সিল মূলক অর্থাৎ বন্ধন COOH যুক্ত থাকে, সেই সকল জৈব যৌগ সমূহকেই বলা হবে তোমার কি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। যেমন দেখো এইচ আবার কি COOH মূলক যুক্ত আছে, তাহলে কি হচ্ছে এই মূলকটা যুক্ত আছে মানেই জৈব অ্যাসিড, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে কি এখানেও দেখা আছে তোমার এখানে COOH আছে, তাহলে এটাও জৈব অ্যাসিড, এটার নাম অ্যাসিডিক অ্যাসিড, আর একটা আগেরটার নাম হলো ফর্মিক অ্যাসিড। এবার আসি অ্যামিন। অ্যামিনে কি মূলকটার আমরা কি সঙ্গে পেলাম? বন্ধন NH2। তাহলে কোন জৈব যৌগের কার্বন শিকলের মধ্যকার হাইড্রোজেন পরমাণু যদি অ্যামিনো মূলক অর্থাৎ বন্ধন NH2 মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যে যৌগগুলো উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে তোমার কি অ্যামিন যৌগ। যেমন মিথাইল, এখানে কার্বন 4টা থাকার কথা, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কি মূলক দ্বারা? NH2 অর্থাৎ অ্যামিন মূলক দ্বারা, তাই এইটা হলো অ্যামিন যৌগ, মিথাইল অ্যামিন। তারপরটা ইথাইল অ্যামিন, ইত্যাদি আরো আছে, অ্যারাইল অ্যামিনও আছে, বেঞ্জয়েল অ্যামিন আছে, অ্যামিনো বেঞ্জিন আছে ইত্যাদি। এবার আসি অ্যামাইড। অ্যামাইডের কার্যকরীর সঙ্গে হলো বন্ধন CONH2। তাহলে যেসব জৈব যৌগের কার্যকরী মূলক হিসেবে অ্যামাইড মূলক যুক্ত থাকে সেই সকল যৌগকে অ্যামাইড যৌগ বলে। যেমন ইথানামাইড, এখানে কিন্তু কার্বন আরেকটা হাইড্রোজেন আরেকটা থাকার কথা, ওই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে অ্যামাইড মূলক দ্বারা, তাই এটা হচ্ছে তোমার কি ইথানামাইড। ইথেন থেকে আসছে 2টা কার্বন আছে, তাই ইথেন থেকে আসছে ইথানামাইড। এটা প্রোপানামাইড আছে, দেখো কার্বন আছে 3টা, তাই প্রোপানামাইড, অর্থাৎ ওই মূলকটা উপস্থিত থাকাই লাগবে, বন্ধন CONH2। তারপর আসি ইথার। ইথারের সঙ্গে কার্যকরীর সঙ্গে বললাম বন্ধন ও বন্ধন, তার মানে দ্বিযোজী একটা অক্সিজেন মূলক যদি কোনো জৈব যৌগে উপস্থিত থাকে তাহলে সেই যৌগটাই হবে তোমার কি বলা হবে? ইথার। একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণুর সাথে দুটি ভিন্ন অথবা অভিন্ন অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকে, তাহলে সেই সকল যৌগ সমূহকে বলা হবে তোমার কি ইথার। অর্থাৎ ওই বন্ধনগুলোর সাথে একই প্রকারের বা ভিন্ন প্রকারের অ্যালকাইল মূলকও যুক্ত থাকতে পারে, বা অ্যারাইল মূলক মানে বেঞ্জিন চক্রের মূলক যেটা অ্যারাইল মূলক বলা হয় সেটাও থাকতে পারে, অথবা অ্যালকাইল মূলকও থাকতে পারে, সেই সকল যৌগ সমূহকে বলা হবে তোমার কি ইথার। তাহলে এখানে দেখো দুই পাশে মিথাইল মূলক যুক্ত আছে, তাই বলা হয়েছে ডাইমিথাইল ইথার। তারপর আছে এটাতে ইথাইল আছে একদিকে, এই যে CH2 CH3, এটা হলো ইথাইল মূলক, এবার সে আছে মিথাইল মূলক, তাহলে ইথাইল মিথাইল ইথার। ইথার শব্দটা শেষে থাকাই লাগবে নামকরণে। এবার আসি এস্টার। কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোক্সি গ্রুপ অ্যালকক্সি অর্থাৎ বন্ধন OR, এটাকে অ্যালকক্সি গ্রুপ বলা হয়, বা অ্যারাইলক্সি অর্থাৎ C6H5O বন্ধন, এরকম দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় সেই সকল যৌগকে বলা হবে তোমার কি এস্টার যৌগ। এখানে রটা উঠেনি, এস্টার যৌগ। যেমন মিথাইল ইথানয়েড অর্থাৎ COO, এখানে কিন্তু COR থাকার কথা, এখানে আছে COO CH3। আমরা এস্টারের কার্যক্রম বলছি COOR, আর বলতে অ্যালকাইল মূলক CH3, এটা কিন্তু ARও হতে পারে, আমরা এই আর দিয়ে উদাহরণ দিয়েছি। CH3 CO, এটার নাম মিথাইল ইথানয়েড। তারপর হচ্ছে ইথাইল ইথানয়েড। কার্বনের সংখ্যা শুধু কম বেশি করে বিভিন্ন ধরনের যৌগ পাওয়া যাবে, সেটা শাখাও হতে পারে, শাখাবিহীনও হতে পারে। বোঝা গেছে? আজকে আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করলাম। এখন স্যার